একটা কলমের খোঁচা দিয়ে আপনি নাই করে দিচ্ছেন। আওয়ামী লীগ তো প্রায় ৭৫ বছর বয়সী একটা পুরনো রাজনৈতিক দল। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, সেই জায়গা থেকেই শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগত মত যেটা, আমি সেটা দিয়ে শুরু করি। আমি একজন রাজনৈতিক খুবই ক্ষুদ্র কর্মী এবং রাজনীতির মাঠে গত ১৭ বছর ব্যক্তিগতভাবে আমার উপস্থিতি এবং পারিবারিকভাবে একেবারে প্রায় ১০০ বছরের পুরনো একটি মানে রাজনৈতিক সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমার পরিবার। সেই হিসেবে যদি আমি দেখি, এটাকে নির্মোহ চোখে আমি দেখি, আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করে এভাবে নিষেধ করা যায় না। আপনি যদি রাজনৈতিক দলের কোনো অপকর্ম থাকে, তারা যদি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়, তারা যদি গুম, বিচার বহির্ভূত হত্যার মতন ঘৃণ্য এবং নৃশংস ফৌজদারি অপরাধে যুক্ত থাকে, তাহলে ডেফিনেটলি তাদের বিচার হতে হবে। সেটি দলগতভাবে বিচার হতে পারে, সেটি ব্যক্তি মানে হিসেবেও বিচার হতে পারে। আপনি দুই ভাবেই বিচার করতে পারেন। আমাদের ট্রাইব্যুনালে যে আইনটা ছিল যে দলেরও বিচার হতে পারে, একটা দল যদি কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত থাকে, যেখানে স্পেসিফাই করে দেওয়া আছে কি কি অপরাধ থাকলে, তখন আপনি দলকেও নিষিদ্ধ করতে পারেন। কিন্তু সেই বিচারের প্রক্রিয়ায় আপনি ৮ মাসে ঢুকলেনই না। একটা যদি হয় যে বিচারটা চলছে বা কোনো একটা পর্যায়ে পৌঁছেছে, তাহলেও হতো, আপনি বিচারের মধ্যে ঢুকলেনই না। আপনি কি করলেন? আপনি আওয়ামী লীগের বড় বড় সকল নেতা এবং বিশেষ করে যারা জুলাইয়ের ৩৬ দিনের যেই নৃশংসতা বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই নৃশংসতার সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, যাদের জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি, সেই মানুষগুলোকে আপনি সেফলি বাংলাদেশের বর্ডার দিলেন। লাস্টলি যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্ডার ক্রস করলেন, ব্যাংককে গেলেন, তখন এনসিপি থেকে এই আন্দোলন একজন শুরু করলেন, হাসনাত আব্দুল্লাহ, এবং তারপরে সেখানে জামাত, শিবির, কাওমি মাদ্রাসার হেফাজতে ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, তারা গিয়ে সেখানে একত্রিত হলো এবং তারা সরকারের উপর একটা চাপ তৈরি করলো। এখন আপনি আমাকে বলেন, অনেকে কথাও বলছে যে সরকার আগেই ঠিক করে রেখেছিল এই রিপোর্টটা তারা করবে এবং এই কাগজে কলমেই করবে, কিন্তু তার আগে সরকারের দেখানোর ইচ্ছা ছিল যে না, ঠিক আছে, আমরা তো আসলে স্টুডেন্টদের চাপে বা যারা অন্যান্য ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের চাপে আমরা নিষিদ্ধ করেছি। সো আমরা দেখলাম যে যখন হাসনাত আব্দুল্লাহ তার আন্দোলন শুরু করলেন এবং তার সঙ্গে গুটি কয় ছেলে যুক্ত হলো এনসিপির, তারা কিন্তু যমুনার সেই রেড জোনটা ক্রস করলো, মানে যেখানে আপনি এত প্রক্সিমিটিতে আপনি যেতে পারেন, ওই জায়গায় সভা সমাবেশ নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন হয়েছে সরকারি, সেই জায়গায় তারা ঢুকে গেল। তারা সেখানে শাহবাগে আসলো, অন্যান্য জায়গায় রমনাতে ছড়িয়ে গেল। সো আন্দোলনটা পুরো ঢাকা শহরের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো এবং দিয়ে আপনি সরকার দেখালো এখন তো আমার আর কিছু করার নেই, আমাকে এটা নিষিদ্ধ করতেই হচ্ছে। তো সরকার যেটা আগেই ঠিক করেছিল বলে অনেকে মনে করে সেটা সরকার এই দলগুলোকে দিয়ে, বিশেষ করে এনসিপি এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে দিয়ে এটা করলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ তো প্রায় ৭৫ বছর বয়সী একটা পুরনো রাজনৈতিক দল। এই দলের একটা সময় ভোটের হিসাব যদি আমরা ধরি, সেটাও ২০০৮ সাল হচ্ছে শেষ বাংলাদেশে মোটা দাগের ভোট। তো সেই ৮-এর হিসাব যদি ধরেন 35 to 40%, যদিও তখন ওখানে মানে ভোটের ইয়েটা অনেক বেশি ছিল, 230টা আসন তারা পেয়েছিল, বাট মোর অর লেস 39-40% ম্যাক্স ২০০৮-এর ইলেকশন। আর যদি আপনি 4টা গড় ইলেকশন করেন, 91, 96, 2001, 2008, তাহলে আপনি 33% ভোট আওয়ামী লীগের আছে। এই ভোট 15 বছরে কমেও যায়, সেটা কত কমবে, কত কমতে পারে? 33 থেকে কমতে 15 বছরে 20-এ আসলো। 20% মানুষের ভোট আপনি আসলে একটা কলমের খোঁচা দিয়ে আপনি নাই করে দিচ্ছেন। দুই হচ্ছে, নো ওয়ান ক্যান বি পানিশড আনহার্ড। আপনি কাউকে শাস্তি দিতে পারেন না তার বক্তব্য না শুনে। এখন এটা অনেকেই বলবে কেতাবি কথা বলছে,
বক্তব্য কেন শুনবো? আমরা তো দেখেছি গণহত্যা হয়েছে, আমরা দেখেছি মানবতা বিরোধী অপরাধ হয়েছে, অফকোর্স হয়েছে। আমরা যখন চাক্ষুষ কোনো ব্যক্তিকে দেখি যে ফর এক্সাম্পল হালিম রহিমকে খুন করছে, তার চাক্ষুষ সাক্ষী 10 জন, তারপরেও কিন্তু হালিমকে আমরা সাথে সাথে আম গাছে নিয়ে ঝুলিয়ে দেই না, কারণ আমরা একটা সভ্য রাষ্ট্রে বাস করি। সো হালিমকে যতই সময় লাগুক ট্রায়ালের মধ্যে দিয়েই তাকে যেতে হয়, সাক্ষী জেরার মধ্যে দিয়েই সেই 10 জন চাক্ষুষ সাক্ষীর খুনের ইয়েটাও প্রমাণ করতে হয়, এবং প্রমাণ করার পরে তারপরে তাকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আপিল, সকল সুযোগ দিয়ে শাস্তি কার্যকর করা হয়। আপনার ব্যক্তিগত মতামত তুলে ধরলেন, ব্যক্তিগত এবং আইনজীবী হিসেবে আমি মনে করি যে এভাবে আসলে করা যায় না। আইনি প্রক্রিয়াটাও এখানে তুলে ধরলেন। যেটা দিনভর আরেকটি নিউজ ছিল যে আওয়ামী লীগ, জাপা সহ 14 দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে গণ অধিকার পরিষদ, এবং তারা সেখানে আসলে এক ধরনের আবেদন হস্তান্তর করেছিলেন। আমরা এখন যে তথ্য পেলাম যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, জাপা সহ যে কথাটা এখানে এসেছে 14 দলীয় জোটভুক্ত, তাহলে কি এরকম চাপে পড়ে এদের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, বাংলাদেশে চাপের সংস্কৃতি শুরু হলো যখন মনে আছে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারটা শুরু হলো, তখন আমরা দেখলাম শাহবাগে গণজাগরণ মঞ্চ শাহবাগকে ব্লক করে দিল, এবং সেখান থেকে আওয়াজ আসলো ফাঁসি 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 চাই। সেখান থেকে আওয়াজ আসলো রাজাকারের, মানে এক একটা নাম দিয়ে, অমুকের রাজাকার, অমুকের ফাঁসি চাই। এবং সেই সময় কাদের মোল্লার ফাঁসি হওয়ার আগে আইনটাকে পরিবর্তন করা হলো, ইফ আই এম নট রং, জাহিদ, তাই না? কাদের মোল্লা ফাঁসির আগে যাবজ্জীবন ছিল, প্রথম ছিল, ফাঁসিতে পরিণত করা হলো। এই যে মবের কাছে সারেন্ডার করা আমাদের যাত্রাটা শুরু হলো, সেটা আজকে রাজুতে আয়তে গিয়ে ঠেকেছে। দেখুন, আমরা যখন গত 17 বছর শেখ হাসিনা, বিশেষ করে 15 বছর শেখ হাসিনার রেজিমটাতে একেবারে টুথ অ্যান্ড নেইল শেখ হাসিনার সঙ্গে ফাইট করেছি, একেবারে ওপেন ফাইট করেছি। শেখ হাসিনা জানতো আমি তার শত্রু, আমিও জানতাম শেখ হাসিনা আমার শত্রু। কিন্তু সেই সময়টিতে যারা নীরবতা পালন করেছে, যারা নানান রকম রং টং বদলে আওয়ামী লীগের সঙ্গেই থেকেছে একরকম, যারা হলের একটা ছোট ঘর পাওয়ার আশায় যাতে কিছু খরচ বাঁচাতে পারে ছাত্রলীগ হয়ে তারা রাজনীতি করেছে, তারা এখন অনেক উঁচু গলায় অনেক বড় বড় কথা বলে, এমন ভাবে কথা বলে যেন তারাই একমাত্র যারা এই পুরো ঘটনাটি ঘটিয়েছে। এবং যেটা হয়েছে এর ফলে তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে, তাদের বয়সজনিত অস্থিরতা আছে, এবং তাদের এক ধরনের বালক সুলভ চিন্তা ভাবনা আছে। এই তিনটাই না রাষ্ট্রের কি ডিসিশন মেকিং এ যখন এফেক্ট করে, কি ডিসিশন মেকিং এ যখন প্রভাব ফেলে, তখন ওটা রাষ্ট্রকে অবধারিতভাবে ভুল পথে নিয়ে যায়। আপনি দেখুন, এই তিনটার মিলিত ফসল হিসেবে যে কারো যে কোনো সময় যে কোনো দাবি নিয়ে মনে হতে পারে যে আমি যদি কিছু লোকজন জমায়েত করে ফেলতে পারি তাহলে আমি যা খুশি তাই করতে পারবো। যা খুশি তাইয়ের কথাটা বলছি, তার একটা কারণ আছে, ওটা রাষ্ট্রের উদাহরণ তো আমরা এটা দেখলাম। আমি যদি ব্যক্তি পর্যায়ে নিয়ে আসি, মুন্সিগঞ্জের একটা লঞ্চে দুটো মেয়েকে কিভাবে পেটানো হয়েছে, কিভাবে পেঁচানো হয়েছে, মেয়ে দুটোর অপরাধ কি ছিল আমরা কিন্তু জানি না। আর যেই অপরাধী থাকুক না কেন, কোন সিভিলিয়ান আরেকজন নাগরিক কি তাকে পেটাতে পারে? পুলিশ কি তাকে পেটাতে পারে? কেউ তাকে পেটাতে পারে না। সে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে লঞ্চে বা লঞ্চের বাইরে, আপনি তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকবেন, ডেকে তাদের হাতে হস্তান্তর করবেন, সোপর্দ করবেন। আপনি তাকে পেটাচ্ছেন। যখন সাংবাদিক তাকে প্রশ্ন করলো সেই ছেলেকে যে আপনি মেয়ে দুটোকে পেটালেন কি মনে করে, সে বলছে এখানে এত লোক জমায়েত হয়ে গিয়েছিল, আমি যদি 2-4টা থাপ্পড় না দিতাম তাহলে মেয়েগুলোর আরো বড় ক্ষতি হতো। বড় ভাই সুলভ আচরণ করেছেন। বাংলাদেশ যে ধীরে ধীরে একটা আদিম গুহা মানবের দিকে যাত্রা শুরু করেছে, একটা পেছনের যাত্রা, যে যাত্রার মধ্যে অসহিষ্ণুতা আছে, যে যাত্রার মধ্যে হয় তুমি আমার সঙ্গে আছো নয় তুমি আমার শত্রু, এই ধরনের মনোভাব আছে, যেই যাত্রার মধ্যে ভীষণ রকম ভিন্ন মতকে দমন করে একেবারে নিশ্চিহ্ন করে ফেলার প্রবণতা আছে। এইরকম একটা বাংলাদেশের জন্য তো আসলে আমরা হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলি নাই। আমি যদি একই রিপিটেশন দেখি ইন আ ওয়ার্স ফর্ম, আমি যদি হাসিনা রেজিমের রিপিটেশন দেখি ইন আ ওয়ার্স ফর্ম আরো খারাপ ভাবে, আমি তো সেটা মানতে প্রস্তুত নই। জি, জাতীয় সঙ্গীত গাইতে গেলে যদি বাধা আসে, সেরকম যদি বলা হয় গোলাম আজমের বাংলাদেশে, হ্যাঁ, তো এইরকম স্লোগান শুনবো
এইরকম কাহিনী দেখবো তা তো হতে পারে না। দেখুন আমি বলি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে এই যে আমি যদি একটু এইভাবে বলার চেষ্টা করি যে দীর্ঘদিন ধরে আলোচনাটা সংস্কার, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন, এই ঘুরপাক খাচ্ছিল। এমনকি আমরা এখানে আপনার মতের আয়োজনের শিরোনাম ঠিক করতে গেলেও দেখি যে সংস্কার নির্বাচনের বাইরে আর কোনো শিরোনাম ঠিক করতে পারছি না, কারণ ওগুলোই হচ্ছে রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত বিষয়। হঠাৎ করে সেখান থেকে আব্দুল হামিদের দেশের বাইরে চলে যাওয়া এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মাঠে নামা, সবকিছু মিলিয়ে এই যে ঘটনাগুলো এখন ঘটছে, লাভটা কার হচ্ছে? আমি লাভটা কার হচ্ছে সেই প্রশ্নে যাওয়ার আগে আমি যে জায়গাটিতে শেষ করেছিলাম সেখানে একটু যাই। জি, আমার কাছে কি মনে হচ্ছে জানেন, প্রথমে তো একটা আকাশচুম্বী এক ধরনের প্রত্যাশা আমাদের ছিল, আমারও ছিল, টু বি ভেরি অনেস্ট। কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম যে এটা তো ফ্রম ফায়ার টু ফ্রাইং প্যান। আমরা উনুন থেকে মানে গরম তাওয়ায় অথবা তাওয়া থেকে আবার চুল্লিতে গিয়ে পড়ছি। আমরা তো আসলে এরকম চাইনি। আমাদেরকে যেই নির্বাচন বা একটা সুষ্ঠু ভোট বা একটা মানুষের তার প্রতিনিধি নির্বাচনের অধিকার, যেটার জন্য দীর্ঘ 15-15.5 বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করলাম, এখনো আমরা সেই আলোচনা কবে হবে, আদৌ হবে কিনা, ডিসেম্বরে হবে না জুনে হবে, জুনে হলে তো আসলে জুনে হতে পারে না, সেটা কি তাহলে 26শে ডিসেম্বর কিনা, এর মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকলাম। আমাদের কিন্তু এখন রাষ্ট্র গঠনের কথা বলার কথা ছিল। রাষ্ট্র গঠনটা কি, এই একটা লাইন আমার ভাই জাহিদ বলেছে, বাট আমার কাছে মনে হয় আমরা যদি এখন স্বাস্থ্য নিয়ে আলাপ করতাম, শিক্ষা নিয়ে আলাপ করতাম, সামাজিক সুরক্ষা নিয়ে আলাপ করতাম, বৈষম্য বা ডেসপ্যারিটি যেটা 0.5 সব গিনি সহগের সবচেয়ে ঊর্ধ্বের মানে চরম বৈষম্য নির্দেশক, সেই জায়গা থেকে কি করে দেশটাকে বৈষম্য কমিয়ে আনা যায়, কি করে সাম্য প্রতিষ্ঠা করা যায়, সেটা নিয়ে আলাপ করতাম এবং সেটা নিয়ে আলাপ করার কথা ছিল। স্বাধীনতার 54 বছর পরে আবারও সেই একই নির্বাচন 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 নিয়ে আলাপ করার কথা নয় কিন্তু আমাদের। আর সংস্কারের কথা যেটা মূল বিষয়, যেটা দেখা যাচ্ছে সংস্কারের মূল জায়গাটা, সেটা হচ্ছে সংবিধান সংস্কার। এখন সংবিধানে দুটো বিষয়, এক হচ্ছে যার মানে পার্লামেন্ট নাই, উইদাউট পার্লামেন্ট আপনি সংবিধান সংশোধন করতে পারেন না, এটা সংবিধানে বলে দেয়া আছে 142-এ। আর সেটা যদি আমরা সরিয়েও রাখি, সংবিধানে আপনি যত ভালো ভালো কথাই ঢোকান না কেন, তাতে তো কোনো লাভ হবে না যদি না সেটা আমরা কাজে পরিণত করি। সংবিধানে কোথাও গুম করার ন্যায্যতা দেয়া হয় নাই, কোথাও ক্রসফায়ারের ন্যায্যতা দেয়া হয় নাই, বরং বলা হয়েছে রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। তো সেই দেশে কি গুম ক্রসফায়ার হয় নাই? বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি হয় নাই সেই দেশে? ভোটাধিকারের কথা বলা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। সেখানে কি আমরা রাতের ভোট, আমির নির্বাচন, এগুলো তো আমরা দেখেছি। সো আপনি সংবিধানে যত চমৎকার কথাই লেখেন না কেন, জাহিদ একটা এক্সাম্পল সবসময় দেয় সাউথ আফ্রিকার সংবিধান, যে পৃথিবীর সবচেয়ে চমৎকার সংবিধানের একটা উদাহরণ হচ্ছে সাউথ আফ্রিকা। বাট সাউথ আফ্রিকা কি বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি, সবচেয়ে সুশাসন নিশ্চিত গুড গভর্নেন্সের কান্ট্রি, সবচেয়ে বেশি হিউম্যান রাইটস, সবচেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচ এনশিওর্ড হওয়া কান্ট্রি, সবচেয়ে কম দুর্নীতি পরায়ণ কান্ট্রি? না, তেমন তো নয়। সো আপনি কাগজে কলমে লিখে ফেললেই হয় না। আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে, কিন্তু অনেকগুলো ইফস অ্যান্ড বাটস দেওয়া আছে কিন্তু সংবিধানে দেওয়া আছে। অন দি আদার হ্যান্ড চায়নাতে কিন্তু এরকম কিছুই বলা নাই, বলা হচ্ছে জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত ওদের সংবিধানের আর্টিকেলে। কিন্তু আমরা তো সবাই জানি চায়নার অবস্থা কি। চায়নাতে ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, কিছুই নাই। তাদের উইচ্যাট কিচ্ছু নাই সামাজিক যোগাযোগ মাধ্যম। ওদের কোন ওয়েবসাইটে ওরা যাবে না যাবে এগুলো সব সরকার নির্ধারিত। তো আপনি বাক স্বাধীনতার কথা কেবলমাত্র বা বড় বড় ভালো ভালো কথা কেবলমাত্র কি বইয়ের পাতায় লিখে দিলেই হয়, নাকি সেটার চর্চার ব্যাপার আছে? এবং একদিনে গণতন্ত্র কায়েম হয় না, একটা সুষ্ঠু নির্বাচনের ধারা প্রতিষ্ঠা করতে হয়। একটা নির্বাচনের পরেই যে বাংলাদেশে একেবারে খুব দারুণ একটা সুশাসন কায়েম হয়ে যাবে, চমৎকার গণতন্ত্র চলে আসবে, অসাধারণ মানবাধিকার হবে, সেখানে আপনি বলছেন যে ধারাবাহিকতা থাকতে হবে। ডাক্তার জাহিদুর রহমান, আপনি সাউথ আফ্রিকার উদাহরণ দেন। এখন যে ট্রুথ কমিশনের কথা আমরা শুনছি, সেটা আসলে আমাদের কতটা ভালো হবে, বা এখনই একদম হওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে, নাকি আরো আগেই হওয়া উচিত ছিল?
কোনো একটা পর্যায়ে হওয়া উচিত হবে। আমি সাউথ আফ্রিকা প্রসঙ্গে নেলসন ম্যান্ডেলার সেই বিখ্যাত উক্তিটার কথা বলতে চাই যে আমি যদি প্রতিশোধ নিই তাহলে আমি বেটার হলাম কিভাবে। বা ওই সময় ডেজমন্ড টুটু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনে। কেন এটা দরকার? কিছু মানুষের বিচার হতেই হবে, মানে শেখ হাসিনার বিচার হবে, তার সাথে কোনো রিকনসিলিয়েশন আসলে দরকার নাই। এবং তার একটা নেক্সাস ছিল যারা টপ পর্যায়ে কাজ করেছে। এটা হয় আসলে, যেমন একটা উদাহরণ দিই, এত ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটার পরে যুদ্ধাপরাধের জন্য দুটো ট্রাইব্যুনাল হয়েছিল, নুরেমবার্গ ট্রাইব্যুনাল, একটা টোকিও ট্রাইব্যুনাল। নুরেমবার্গে আমি ভুল না করলে 24 বা 25 জন, টোকিও ট্রাইব্যুনালে 28 জন। মানে এই ডেভাস্টেশন ঘটানো একটা বিশ্বযুদ্ধ যেখানে এই 55-60 জনকেই অ্যাকিউজ করা হয়েছে। সো আওয়ামী লীগের কতজনকে করবো আমাদের ডিসাইড করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে ওদের গ্রাসরুটেও এত সব অপরাধী আছে, মানে লক্ষ লক্ষ অপরাধী আছে। মানে আওয়ামী লীগ কেউ করে মানে ও ক্রিমিনাল, আমি মনে করি। মানে জাস্ট বেশি আর কম, তার ইন্টেন্সিটি কম বা বেশি। সো এত মানুষকে কি আমরা এখন জেলে ভরে ফেলবো? যারা ভয়ঙ্কর ফৌজদারি গ্রাসরুটে কেউ খুন করেছে, কেউ কাউকে মারাত্মকভাবে আহত করেছে, ওগুলোর বিচার আসছে। কিন্তু এর বাইরেও তো নানা রকম চাঁদাবাজি বা এরকম নানা রকম অপরাধের সাথে জড়িত। সো কত লক্ষ মানুষকে আমরা বিচার করব? আচ্ছা, বিচারও করলাম, আমার বিবেচনায় অন্তত 20% হার্ডকোর সাপোর্টার্স আছে আওয়ামী লীগের এখনো, অ্যাটলিস্ট 20%। তো এটা তো হাওয়ায় চলে যাবে না। এদেরকে সমাজের মধ্যে আনা, কোনো একদিন তাদেরকে, ইভেন যে অ্যাক্টিভলি দল করে না তারও তো একটা ভোট দেওয়ার ইচ্ছে হতে পারে, ও তো হয়তো ভয়েও ভোটে যেতে চাইবে না। সো একটা রিকনসিলিয়েশন আসলে লাগবে।